ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা, হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। ইরান যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ক্ষুব্ধ ট্রাম্পের। সেনা সহযোগিতা নিয়ে আলোচনা চলবে, জানালো সিউল। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপে যেতে হামাস ও ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক। ইসরায়েলকে পরিকল্পনা মানতে চাপ সংগঠনটির। উপত্যকায় চলমান আগ্রাসনে নিহত আরও 2। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার, দোনেৎস্কে শপিং মল ধ্বংস, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত। ফের পশ্চিমাদের কাছে প্যাট্রিয়ট চাইলেন জেলেনস্কি। এবং ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়ায় 2 লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন, একজনের মৃত্যু। বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার ভূমিধস, মিয়ানমারের মধ্যাঞ্চলে বন্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এরই মধ্যে চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেছেন, হরমুজ নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। হরমুজ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাপ্রধান আমির হাতিমির হুঁশিয়ারি, হরমুজ রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ভেঙে দিতে পারে। তার দাবি, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালীতে এখন মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ নেই। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোকেও আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে সতর্ক করেন হাতিমি। এরই মধ্যে মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেছেন হাতিমি। তেহরানে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোনো ইরানি ব্যক্তি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলেই ইরানি জনগণের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কার্যত থমকে আছে। একই সঙ্গে প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলও বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার দাবি, ভিয়েতনাম যুদ্ধের সময়ের চেয়েও বেশি সামরিক শক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে ওয়াশিংটন। ভবিষ্যতে ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ ইরানের কাছে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচিত গণমাধ্যমে সাক্ষাৎকার বা যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই আইন কার্যকর হলে এমন গণমাধ্যমে সাক্ষাৎকার বা আলোচনায় অংশ নিলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ট্রাম্প। কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দাবিও করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন অবস্থানের পর ইরান ও হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের পরও সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নির্ধারিত সামরিক মহড়া শুরু। মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, যদিও মহড়াটি পুরোপুরি বাতিল করার জন্য অনেক দেরি হয়ে গেছে, তবে যুক্তরাষ্ট্র এতে অংশ নিতে রাজি হয় তিনি খুশি নন। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক বলেও উল্লেখ করেন ট্রাম্প। পোস্টে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে তেহরানের বিরুদ্ধে সিউলের কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতির বিষয়টিও টেনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইরান ও হরমুজ প্রণালী ইস্যুতে সামরিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল জানায়, ট্রাম্পের মন্তব্য পর্যালোচনা করা হচ্ছে। তারা আশা প্রকাশ করছে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে একটি অনুকূল সম্পর্ক অর্থবহ আলোচনার পথ খুলে দেবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া সীমিত করার চেষ্টা করে আসছেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় 28,500 মার্কিন সৈন্য মোতায়েনের খরচ ভাগাভাগি এবং বৃহত্তর অঞ্চল সুরক্ষিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে সিউলের সঙ্গে তার মতবিরোধ চলছে।
বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়াটি 17 থেকে 27 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে, যেখানে প্রায় 18,000 দক্ষিণ কোরীয় সামরিক সদস্য অংশ নেবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া বন্ধের দাবিতে সিউলে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় যুদ্ধ মহড়া বন্ধ করুন লেখা ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। শাফিনা সুলতানা, সময় সংবাদ। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ শুরুর লক্ষ্যে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও হামাস নেতারা। রোববার মিশরে দুপক্ষের বৈঠক হয়। পরিকল্পনা মানাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় থামছে না প্রাণহানি। দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও খান ইউনুসের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খান ইউনুসের সম্ভাব্য হুমকি শনাক্ত করে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কুশরাগামে ফিলিস্তিনি বাড়িগুলোকে ঘিরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধ অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী এতে সমর্থন যোগাচ্ছে। রাস আল আইন এলাকায় যাওয়ার সড়কগুলো সামরিক বুলডোজার দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অবরুদ্ধ বাড়িগুলোতে পাথর ছোড়া হচ্ছে। বাইরে বের হলেই হামলার শিকার হচ্ছেন বাসিন্দারা। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফিস প্রস্তাবিত 15 দফা গাজা পরিকল্পনায় ইসরায়েল প্রত্যাখ্যান করায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও মিশর। যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলের এমন অবস্থান পরিকল্পনাটিকে সরাসরি প্রত্যাখ্যানের শামিল। ফলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, হামাসের অস্ত্রত্যাগ, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজার প্রশাসন, ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের প্রস্তাব রয়েছে পরিকল্পনায়। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে পোপ লিও। উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং কুশরায় চলমান অবরোধের মধ্যেই তিনি এই আহ্বান জানান। পোপ লিও বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জোর দেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে। শিউলি রোসা, সময় সংবাদ। গাজায় প্রতি রাতে 30 থেকে 40 ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির। এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সাবেক ইসরায়েলি জিম্মি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলোচনায় বেন-গাভির বলেন, হামলা শুধু তাৎক্ষণিক হুমকি তৈরি করা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে চালানো উচিত। এমনকি কিছু ফিলিস্তিনিকে বেঁচে থাকার যোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। বেন-গাভিরের এমন বক্তব্যে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। দোনেৎস্কে জেলেনস্কির বাহিনীর ড্রোন হামলায় শপিং মলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। জবাবে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে বইয়ের বাজার পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আবারও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রুশ নিয়ন্ত্রিত দানেস্কে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একটি বড় নির্মাণ সামগ্রী কারখানা ও শপিং মলে। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, আগুনে প্রায় 14,000 বর্গমিটার আয়তনের পুরো ভবন পুড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে একই চেনের শপিং মলে এটি তৃতীয় হামলা। এছাড়াও মস্কোতেও রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। চিকিৎসা সরঞ্জামের গুদামে আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় ওয়াল্ট বেরিজের একটি গুদামও। ঘটেছে নিহতের ঘটনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশ জুড়ে 882টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। অন্যদিকে কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ আগুন লেগেছে একটি বইয়ের বাজারে। পচানা মেট্রো স্টেশনের কাছে সারি সারি দোকান পুড়ে ধ্বংস হয় বিপুল পরিমাণ পণ্য ও বই। এই ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন।
রুশ হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলো অনাগ্রহে এই সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ও ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে মস্কো। যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরেও দেখা দিয়েছে রাজনৈতিক চাপ। বরখাস্ত প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রতিরক্ষার সংস্কার অব্যাহত রাখার দাবিতে একটি পিটিশনও প্রেসিডেন্টের কার্যালয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 তীর্থযাত্রী নিহত, দগ্ধ বেশ কয়েকজন। বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে 7 জনের প্রাণহানি। শক্তিশালী ঝড় লালার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। 2 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের সতর্কতা। দেশটির আরেক অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। অন্যদিকে ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে প্রাণহানি 23 জনে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে 1 জনের। ভয়াবহ বন্যায় দেখা দিয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চলেও। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় লালা। ক্যাটাগরি 1 হারিকেন থেকে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে সরাসরি স্থলভাগে আঘাত না হানলেও ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক, ভেসে গেছে কয়েকটি বাড়ি, ঘটেছে প্রাণহানির ঘটনাও। ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় 81 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে অঙ্গরাজ্য জুড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে 2 লাখের বেশি বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে জরুরি সেবা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে বন্যার পানি ও সড়কে পড়ে থাকা গাছের কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক যোগাযোগ ব্যাহতের পাশাপাশি ফ্লাইট বিলম্বেরও খবর পাওয়া গেছে। ঝড় দুর্বল হয়ে গেলেও ঝুঁকি কাটেনি বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। বিগ আইল্যান্ড ও মাউইয়ের উইন্ডওয়ার্ড এলাকায় আরও 1 মিটার বৃষ্টির পূর্বাভাস দেয়। কোথাও কোথাও মোট বৃষ্টিপাত 90 সেন্টিমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে আকস্মিক বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় জারি রয়েছে সতর্কতা। এদিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও কয়েকদিনের ঝড় বৃষ্টি ও বন্যায় বেড়েছে প্রাণহানি। ফিলিপিন্সে ঘূর্ণিঝড় লুইস মেমেইয়ের প্রভাবে বন্যা ও ভূমিধসে বাড়ছে প্রাণহানি। দেশটির বিভিন্ন অঞ্চলে প্লাবিত হয়েছে ঘরবাড়ি এবং সড়ক। বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। লুজন ও ভিসায়াসের কয়েকটি এলাকায় নদীর পানি বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এখন পর্যন্ত 800 মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। জিওজেতে নদীর পানি বেড়ে সড়ক প্লাবিত হয়, ব্যাহত হয় যান চলাচল। ভূমিধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মিয়ানমারের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বহু মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশ জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3,90,000 মানুষ। এদিকে ভারতের অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। আবহাওয়া দপ্তর বলছে, পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আগামী 2 সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় এটি কমতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পশ্চিমে সালামিনা দ্বীপে ভয়াবহ দাবানলে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুন থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 5 শতাধিক মানুষকে। রোববার দুপুরে সালামিনা দ্বীপের পেরিস্তেরিয়া ও সেলিনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে 260 জন দমকল কর্মী, 58টি অগ্নি নির্বাপন গাড়ি, 15টি বন কমান্ডো দল, 10টি বিমান ও 8টি হেলিকপ্টার কাজ করছে। ইউরোপ জুড়ে তাপপ্রবাহ, খরা ও পানির সংকটে বনাঞ্চল শুষ্ক হয়ে পড়ায় এবছর গ্রিস, স্পেন ও ফ্রান্সে একের পর এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ভারতে আলাদা 2 ঘটনায় একদিনেই প্রাণ গেল অন্তত 14 জনের।
পশ্চিমবঙ্গের তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে মারা গেছেন অন্তত 7 তীর্থযাত্রী। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে বিহারের মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারান আরও 7 নারী। এরই মধ্যে 2 দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুমন্ত অতিথিদের কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল বিদেশিনীতে। সোমবার ভোর 4:30টার দিকে 4তলা হোটেলটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। ফলস সিলিং ও ফাইবার গ্লাস পুড়ে ধোঁয়া দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। হোটেল কর্তৃপক্ষের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। একই দিন দেশটির বিহারের লক্ষীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন। শ্রাবণ মাসে 3য় সোমবার হওয়ায় ভোর থেকেই মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এ সময় একটি বিদ্যুতের খুঁটি পড়ে গেলে সেটি ভক্তদের ওপর পড়েছে এমন গুজব ছড়ালে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ রূপ নেওয়া ইবোলা সংক্রমণে প্রাণহানি বেড়ে 2325 জনে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত বেড়ে হয়েছে 4945 জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 46%। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস ঠেকাতে আবারও জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণের বাইরে। সরকারি হিসেবে এই ভাইরাসে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 5000 ছুঁই। দেশটিতে 2018 থেকে 2020 সালের প্রাদুর্ভাবে 2299 জনের মৃত্যু হয়েছিল। সেই রেকর্ড ছাড়িয়ে এবারের প্রাদুর্ভাবই এখন দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী। এর মধ্যে গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন শতাধিক মানুষ। এটি কঙ্গোর 17তম ইবোলা প্রাদুর্ভাব। মে মাসে ঘোষণার পর জুলাইয়ের শেষেই আক্রান্তের সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ না নিলে ভাইরাসের বিস্তার প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। বিস্তার ঠেকাতে দ্রুত পদক্ষেপ, বড় পরিসরে সহায়তা ও আন্তর্জাতিক সংহতির আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হচ্ছে মৃত্যুহারে। সরকারি তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার জুনের শুরুতে প্রায় 20% থাকলেও এখন বেড়ে দাঁড়িয়েছে 46%। চিকিৎসকরা বলছেন, সাধারণত প্রাদুর্ভাবের সময় দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসা শুরু হলে মৃত্যুহার কমে আসে। কিন্তু কঙ্গোতে অনেক রোগী দেরিতে শনাক্ত হচ্ছেন। এমনকি কেউ মারা যাওয়ার পর তাদের সংক্রমণের বিষয়টি জানা যাচ্ছে। এবারের প্রাদুর্ভাবের পেছনে রয়েছে ইবোলা ভাইরাসের বান্দিবুগীয় ধরন। এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। দুর্গম এলাকা, দুর্বল স্বাস্থ্য অবকাঠামো এবং দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তবর্তী অঞ্চলের চলমান সংঘাত পরিস্থিতি মোকাবিলাকে আরও কঠিন করে তুলেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জেরে ফের উত্তপ্ত মক্কো স্পেন সীমান্ত। সেউতায় প্রবেশের চেষ্টায় গ্রেফতার শতাধিক অবৈধ অভিবাসী, নিরাপত্তা জোরদার। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে আহত হওয়া প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে পেরেইরা শহরের সরকারি পশু হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পশু খাদ্য বিতরণ করছে হাসপাতালটি। অন্যদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দিনরাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 294 জনে। নিখোঁজ রয়েছেন আরও 140 জন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া। ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আহাজারিতে যখন ভারী হয়ে উঠেছে চারপাশ, তখন ভিন্ন এক মানবিক চিত্র দেখা গেল দেশটির পেরেইরা শহরে। ভূমিকম্পে আহত প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে শহরের সরকারি পশু হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পশু খাদ্য বিতরণ করছে হাসপাতালটি।
এদিকে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন হাজারো স্বেচ্ছাসেবী। রাজধানী বুগুটার এল ক্যাম্পিন স্টেডিয়াম পরিণত হয়েছে সবচেয়ে বড় মানবিক সহায়তা কেন্দ্রে। দেশটিতে বিপর্যয়ের পর টানা কাজ করে যাচ্ছেন 7,000-এর বেশি স্বেচ্ছাসেবী। দিনরাত ত্রাণ সংগ্রহ থেকে বাছাই ও বিতরণ কার্যক্রম চলছে। সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। কোথাও নেওয়া হচ্ছে অনুদান, কোথাও চলছে পণ্য বাছাই ও প্যাকেটজাতকরণ। এরপর ট্রাকে তুলে পাঠানো হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। মাত্র 5 দিনেই 700 টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলে জানায় সমন্বয়কারী সংস্থা সেন্সিয়া। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি নিরাপত্তা কর্মীরা। হতাহতদের বড় অংশই কেলি ও পেরিরা শহরের বাসিন্দা। ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টায় আবারও মরক্কো সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। রোববার অন্তত 111 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক মাধ্যমে সীমান্ত পার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। গণ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে পুলিশ ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে স্পেনও। অভিবাসন প্রত্যাশীদের চাপে আবারও উত্তপ্ত মরক্কো সীমান্ত। রোববার দেশটির ফনিদেক এলাকা থেকে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টা করেন বহু মানুষ। সীমান্তের কাছে পাহাড়ে জড়ো হতে দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নিরাপত্তা জোরদার করে প্রশাসন। এক পর্যায়ে অভিবাসীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সামাজিক মাধ্যমে আবারও গণহারে সীমান্ত পার হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সতর্কতা জোরদার করে মরক্কো কর্তৃপক্ষ জানায়, নাম না জানা উৎস থেকে ছড়ানো এসব পোস্টের উপর নজরদারি চলছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মরক্কো সরকার। নতুন করে সেউতায় প্রবেশের পোস্ট ছড়িয়ে পড়ার পরই নিরাপত্তা জোরদার করেছে স্পেন। মরক্কো সীমান্তে স্থল ও সমুদ্র সীমায় সেনা ও সিভিল গার্ড মোতায়েন করা হয়েছে। সীমান্তের কাছাকাছি থাকা অন্যদেরও এলাকা থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন। অভিবাসী সংকটের পর থেকেই সীমান্ত নিরাপত্তা কঠোর করেছে স্পেন। সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেউতায় 500-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতিরিক্ত বাহিনী সেউতায় থাকবে। এর জেরে ইউরোপ জুড়েও অভিবাসন নীতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্ট্রোক সহ নানা শারীরিক জটিলতায় মৃত্যুর ঘটনা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই মারা গেছেন অন্তত 4 বাংলাদেশি, যাদের মধ্যে রয়েছেন তরুণরাও। প্রবাসীদের অভিযোগ, অভিবাসন অনিশ্চয়তা, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার পাশাপাশি সময় মতো চিকিৎসা না মেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের রাজধানী লিসবনের মার্তি মুনিজ বাংলাদেশিদের অন্যতম ব্যস্ত এলাকা। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের আধিক্যে রুয়া দো বেনফরমোসো পরিচিত বাঙালি গলি নামে আশেপাশের এলাকা জুড়ে বসবাস হাজারো বাংলাদেশি। শুক্রবার রাতে ঘুমের মধ্যেই মারা যান 22 বছর বয়সী জিহাদ। যশোরের এই তরুণ স্ট্রোক করে মারা গিয়েছেন বলে জানান একই বাসায় থাকা প্রবাসীরা। এর আগে 5 আগস্ট হাসপাতালে মারা যান মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। 15 বছর অপেক্ষায় বৈধতা পাওয়ার পর দেশে ফেরার কথা থাকলেও তার আগেই থেমে যায় জীবন। অ্যাকচুয়ালি এখানে আসার পরে এখন বেশি সমস্যা হচ্ছে ডকুমেন্টের ঝামেলা। আগে যে প্রসেসগুলো ছিল সরকারের, এটা ডে বাই ডে এগুলো অনেক হার্ড করতেছে। পর্তুগালে এই মুহূর্তে জবের খুব ক্রাইসিস চলতেছে, বিশেষ করে D1 ভিসায় যারা আসছেন তাদের অধিকাংশেরই কাজ নেই। এর মধ্যে বাংলাদেশ থেকে আবার পারিবারিক একটা ব্যাপার স্যাপার আছে, যেটা মেন্টালি প্রেশার দেওয়া হয় প্রবাসী যারা আছে, মানসিক চাপ দেওয়ার ফলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে। প্রবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে স্ট্রোক ও হঠাৎ অসুস্থতায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা বেড়েছে। অভিবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা এবং সময় মতো চিকিৎসা না নেওয়াতেও বেড়েছে ঝুঁকি। আপনার জীবন যদি থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, হতাশার কিছু নাই। এখন পর্তুগালে সাময়িকভাবে হয়তো আপনারা ডিপ্রেশনে আছেন এবং অচিরে এটা আমি মনে করি যে দূর হয়ে যাবে।
এবং ভালো একটি সময় আসবে, কিন্তু তখন পর্যন্ত আমাদেরকে টিকে থাকতে হবে। এবারের তীব্র দাবদাহ বাড়িয়েছে উদ্বেগ। পর্তুগাল স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেবে অতিরিক্ত গরমে স্বাভাবিকের চেয়ে 680 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় তীব্র গরম থাকলে শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে, যা বাড়াতে পারে স্ট্রোক সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের 66% মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। শ্রীলঙ্কায় এ হার 56%। অন্যদিকে ভারতের মাত্র 25% মানুষ বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার দক্ষিণ এশিয়ার মানুষদের উপর জরিপ চালিয়ে এসব তথ্য জানিয়েছে। এসব দেশের মানুষ একে অন্যকে কিভাবে দেখছে তা জানতেই জরিপ চালানো হয়। এছাড়া গবেষণায় উঠে আসে বাংলাদেশ ও পাকিস্তানের বেশিরভাগ অংশগ্রহণকারী ভারতকে বড় হুমকি হিসেবে দেখছেন। জরিপের ফলাফল অনুযায়ী প্রতিবেশী এই দেশগুলো আগে যেভাবে একে অন্যকে দেখতেন তা অনেকটাই বদলে গেছে। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামানোকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে নির্লজ্জ আখ্যা দিয়ে জনগণ ও গানের রচয়িতার উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান চলাকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তা মাঝপথে থামানোর নির্দেশ দেন, যা দেশের মানুষের জন্য চরম অসম্মানজনক। তবে এ অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়ে গেল কর্গি প্রজাতির কুকুরের বার্ষিক জাঁকজমকপূর্ণ উৎসব। ইউরোপের 8টি দেশ থেকে যাওয়া প্রায় 130টি কুকুর অংশ নেয় কয়েকটি প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত জয় পরাজয়কে ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ আর বিনোদনের এক অনন্য উৎসবে। দৌড়ের মাঠে গতি নয়, যেন হাসি আসল পুরস্কার। কেউ ছুটছে মালিকের ডাকে, কেউ আবার মাঝপথে থেমে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলায়। দৌড়, ফ্যাশন শো আর কে কত জোরে চিৎকার করতে পারে, সব মিলিয়ে হাজারো দর্শককে মাতিয়ে তুলেছে ছোট পায়ের এই জনপ্রিয় কুকুরগুলো। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বসেছিল কর্গিদের জমজমাট আসর। ইউরোপের 8টি দেশ থেকে অংশ নেয় প্রায় 130টি কর্গি, আর তাদের দৌড় দেখতে জড়ো হন কয়েক হাজার দর্শক। মালিকরা কখনো খেলনা, কখনো খাবার, এমনকি ঝাড়ুও দেখিয়ে প্রিয় কুকুরকে ফিনিশিং লাইনের দিকে ডাকেন। তবে সমস্যা একটাই, কর্গিদের দৌড়ের চেয়ে অন্য কিছুর প্রতি আগ্রহ বেশি। কেউ শুরুতে দাঁড়িয়ে রইল, কেউ মাঝপথে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলায় মেতে উঠল, আবার কেউ ফিনিশিং লাইনের বদলে উল্টো দিকেই ছুটে গেল। আয়োজক অ্যাডভিনাস মিসকাস গ্রিনিয়াস জানান, কর্গি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির কুকুরগুলোর মধ্যে পড়ে না, তাই কর্গি রেস নামটাই যেন এক ধরনের মজার অক্সিমোরন। এখানে জয় পরাজয়ের চেয়ে আনন্দটাই বড়। 6 বছর আগে করোনাকালীন বন্ধুদের নিয়ে ছোট পরিসরে এই আয়োজন শুরু করেছিলেন গ্রিনিয়াস। প্রথমবার কেবল পরিবার ও বন্ধুদের আসার কথা থাকলেও উপস্থিত হন শত শত মানুষ। এরপর ধীরে ধীরে এটি পরিণত হয় বার্ষিক উৎসবে। দৌড়ের পাশাপাশি ছিল লাউডেস্ট বার্ক বা সবচেয়ে জোরে চিৎকার করার প্রতিযোগিতা। সেখানে 111 ডেসিবেল শব্দ তুলে নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কর্গি মিস্টার কর্গিংটন, যার শব্দের মাত্রা মোটামুটি একটি চেইনসোরের আওয়াজের কাছাকাছি। তবে উৎসবের সবচেয়ে নজর কাড়া আয়োজন ছিল কর্গিদের ফ্যাশন শো। নানা রঙের পোশাক পরে কেউ বাস্কেটবল খেলোয়াড়, কেউ রাজা, এমন সব সাজে মঞ্চ মাতিয়েছে ছোট পায়ের এই কুকুরগুলো। বিচারকদের নম্বরের লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা হয় এক কর্গি। বিজয়ী মালিক আগফিলে কুচাইতে জানান, বছরে মাত্র একবার পোশাক পরানো হয় বলে তার পোষা কর্গি মোটামুটি ধৈর্য ধরে থাকে। যদিও কর্গিটির কাছে অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষাটাই যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবে দৌড়ে কেউ জিতুক বা না জিতুক, ভিলনিয়াসের কর্গি উৎসবে হাসি আর আনন্দের কমতি ছিল না। কারণ এই প্রতিযোগিতায় আসল কথা কে আগে ফিনিশিং লাইনে পৌঁছালো তা নয়, কে কতটা আনন্দ দিল সেটাই বড় কথা। লিয়ানা শারমিন, সময় সংবাদ।
বেলজিয়ামের মিউজ নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী বাথটাবের তৈরি বেলার প্রতিযোগিতা। রঙিন সাজে বাথটাবকে বেলায় পরিণত করে 1 কিলোমিটার জুড়ে এই আয়োজনে অংশ নেন 2 শতাধিক প্রতিযোগী। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে চলছে এই অনুষ্ঠান, যা দেখতে প্রতি বছরের মতো এবারও নদীর দুপারে জড়ো হন শত শত দর্শক। বাথটাব পরিণত হলো নৌকায়, আর তাতেই নদী পাড়ি। বেলজিয়ামের দিনা শহরের মিউজ নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বাথটাবের ভেলা নিয়ে নৌ প্রতিযোগিতা। প্রচলিত নৌকার পরিবর্তে নিজেদের নকশায় তৈরি এই ভেলা নিয়ে 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় নামেন 2 শতাধিক অংশগ্রহণকারী। এবারও বিভিন্ন বাদ্যযন্ত্র ও সঙ্গীতের থিমে সাজানো হয় ঘরোয়া এসব ভেলা। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকা বাধ্যতামূলক। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদীর 2 পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। অন্যান্যদের মতো পরিবার নিয়ে এই আয়োজনে অংশ নেন হেলেন আইগ্রেট নামের এক প্রতিযোগী। তবে এবারই প্রথম নয়, টানা 25 বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। তাই সময়ের সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী এই আয়োজনটি তাদের কাছে হয়ে উঠেছে পারিবারিক ঐতিহ্যের অংশ। আমরা দিনার বাসিন্দা, তাই বহু বছর ধরে এই বাথটাব রোগটার সঙ্গে পরিচিত। অনেক বছর ধরে আমরা এতে অংশ নিচ্ছি, তবে এবারই প্রথম নিজেদের বাথটাব তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের এই ছোট্ট নৌকায় মূলত পরিবারের সদস্যরাই আছেন, সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছে। সবাই মিলে পানি ছিটিয়ে আনন্দ করব বলে এতে অংশ নিয়েছি। বেলজিয়ামে 4 দশকের বেশি সময় ধরে চলছে দিনার ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। 1982 সালে স্থানীয় এক দোকানদারের হাত ধরে শুরু হয় এই আয়োজন। রেডিওতে ইতালির এক ব্যক্তির বাথটাবে নদী পাড়ি দেওয়ার খবর শুনে এমন আয়োজনের ধারণা পান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা। হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপে যেতে হামাস ও ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক। ইসরায়েলকে পরিকল্পনা মানাতে চাপ সংগঠনটির। উপত্যকায় চলমান আগ্রাসনে নিহত আরও 2। এবং ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই 2 লাখের বেশি মানুষ বাড়িঘর বিদ্যুৎহীন। একজনের মৃত্যু। বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় ভূমিধস। মিয়ানমারের মধ্যাঞ্চলে বন্যা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।